আগুন নেভাতে গিয়ে নতুনকে জড়িয়ে ধরল ভোর, যা দেখে কমলিনী অনেক কষ্ট পায়। হ্যাপি এভার 70 দেখা যাবে। সম্পূর্ণ জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো নতুন কমলিনীকে একটু মৃদু হেসে বলে, আমি যে আমার মেয়েটাকে কী দিয়ে আশীর্বাদ করব সেটাই তো ভেবে পাচ্ছি না। কী দিলে আমার মেয়েটা সত্যি খুশি হবে? তার কথা শেষ হতে না হতেই মিঠি এগিয়ে এসে নতুনের হাতটা আলতো করে ধরে বলে, নতুন কাকু, ছোটবেলা থেকে যেমনভাবে তুমি আমাকে আগলে রেখেছো, যত ভালোবাসা দিয়েছো, যত সাহস দিয়েছো, ঠিক সেভাবেই আমাকে আশীর্বাদ করো। আমার আর বাড়তি কোনো কিছু দরকার নেই। তোমার আশীর্বাদটাই আমার সবচেয়ে বড় পাওয়া। নতুনের চোখে তখন এক অদ্ভুত মমতার ঝিলিক। সে হেসে বলে, বাহ, আমার মেয়েটা তো দেখতে দেখতে কত বড় হয়ে গিয়েছে। কখন যে কুলে পিঠে করে মানুষ করা ছোট মেয়েটা এত বড় হয়ে গেল বুঝতেই পারছি না। মিঠি তখন মিষ্টি হেসে বলে, আমি তো তোমারই মেয়ে। ছোটবেলা থেকে তুমি আমাকে আগলে রেখেছো, সবসময় পাশে থেকেছো। তাহলে আমার আর কি চাই বলো? তোমার আশীর্বাদ ছাড়া আমার জীবনে আর কিছু প্রয়োজন নেই। নতুনের গলা তখন একদম কেঁপে ওঠে। নতুন তখন বলতে থাকে, আমি তো ছোট থেকে আমার মেয়েটাকে কুলে পিঠে করে মানুষ করেছি। আজ সেই মেয়েটার বিয়ের বয়স হয়ে গিয়েছে। সত্যি সময়টা কি দ্রুত চলে যায়। এমন আবেগঘন মুহূর্তে হঠাৎ বাবিল মজা করে বলে, আচ্ছা নতুন কাকু, মিঠির যদি বাড়তি কিছু না লাগে তাহলে সেই বাড়তি জিনিসটা আমাকে দিয়ে দিও। ওকে কিচ্ছু না দে আমাকে দিয়ে দাও, তাহলেই তো হবে। পাশ থেকে বুবলাই লাফিয়ে উঠে বলে, আমিও আছি, আমার ভাগটাও যেন ভুলে যেও না। সবাই তখন হেসে ওঠে। নতুন চোখ রাঙিয়ে মজা করে বলে, তোদের না আমি একদম মারবো, বুঝলি? একদম চুপ করে দাঁড়া। হাসি রোলের মধ্যে নতুন আশীর্বাদ করার জন্য এগিয়ে এলো। সে প্রথমে মিঠি আর কিষাণুর মাথায় হাত রেখে আশীর্বাদ করে। তারপর কিষাণুর হাতে একটা নতুন ল্যাপটপ দিয়ে বলে, তুমি তো বলেছিলে তোমার ল্যাপটপটা নষ্ট হয়ে গিয়েছে, এটা তোমার পড়াশোনার জন্য কাজে লাগবে, মন দিয়ে ব্যবহার করবে। কিষাণুর চোখ তখন আনন্দে ভরে ওঠে। বলছে, নতুন কাকু, এটা সত্যি আমার জন্য? নতুন হেসে বলে, হ্যাঁ, দুজনেরই জন্য, দুজনেরই কাজে লাগবে। এরপর সে মিঠির হাতে তার পছন্দের মোবাইলটা দিয়ে বলে, এই মোবাইলটা তুই অনেকদিন ধরে চেয়েছিলি, আগে দেনি, ভেবেছিলাম পড়াশোনায় মন দে তারপরে দিব, তাই আজ দিলাম। এখন তুই তো নিজের মতোই ব্যবহার কর। মিঠি তো আবেগে ভেসে নতুনকে জড়িয়ে ধরতে গিয়েছিল, কিন্তু নিজেকে সামলে নেয়। বলছে, ধন্যবাদ নতুন কাকু। এটা আমার কাছে শুধু মোবাইল না, তোমার ভালোবাসা। তারপর কমলিনী আশীর্বাদ করতে এগিয়ে আসে। সে দুজনের মাথায় হাত রেখে মঙ্গল কামনা করে। তারপর নিজেই গহনার বাক্স থেকে একজোড়া কঙ্গন বের করে দিয়ে বলে, এই কঙ্গন জোড়া আমি কোনোদিন পরিনি, আজ এটা আমি তোমাকে পরে দিচ্ছি। আমার আশীর্বাদ রইল যেন তোমার সুখের সংসারটা ভরে ওঠে। সে মিঠির হাতে কঙ্গনটা পরিয়ে দেয়। মিঠির চোখে জল চিকচিক করতে থাকে। কিষাণুর হাতে একটা বই দিয়ে কমলিনী বলে, এটা পড়বে, সময় করে মন দিয়ে পড়াশোনা করবে। কিষাণু ভদ্রভাবে বলে, ঠিক আছে আন্টি, অবশ্যই পড়বো। এদিকে ইনস্টিটিউটের সবাই একসঙ্গে এগিয়ে এসে বলে, চলো এবার আমাদের গিফটটা দিব। তারপরে একটা বড় গিফট এগিয়ে নিয়ে এসে বলে, এর মধ্যে সাউন্ড সিস্টেম আছে, সময় করে গান শুনবে। এটা আমরা আইবুড়ো ভাতের অনুষ্ঠান উপলক্ষে তোমাদের জন্য এনেছি। মিঠি হাসতে হাসতে গিফটটা নিয়ে নেয়। পাশে রাখা প্রদীপটা অসাবধানবশত ধাক্কা খেয়ে মেঝেতে পড়ে গেল। মুহূর্তের মধ্যে আগুন জ্বলে ওঠে। সবাই তো যা দেখে অবাক হয়ে যায়। নতুন কোনো কিছু না ভেবে দ্রুত একটা আসন তুলে নিয়ে আগুনের উপর ঝাঁপিয়ে পড়ে। সে প্রাণপণে আগুন নেভাবার চেষ্টা করতে থাকে। এই দৃশ্য দেখে ভোর চিৎকার করে উঠে, বলছে, স্বতন্ত্রদা সাবধানে। সে ছুটে এসে নতুনকে টেনে তুলল এবং সবার সামনে হঠাৎ করে তাকে জড়িয়ে ধরে। মুহূর্তটা এতটাই অপ্রত্যাশিত ছিল যে কমলিনী সহ সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। নতুন নিজেও যেন বুঝতে পারছিল না কি ঘটতে চলেছে। মিঠি আর কিষাণু অবাক হয়ে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর নতুন হালকা ধাক্কা দিয়ে ভোরকে নিজের কাছ থেকে সরিয়ে দেয়। মিঠি কাপা গলায় বলে, কি থেকে যে কি হয়ে গেল, আমি শুধু গিফটটাই ধরতে গিয়েছিলাম, হঠাৎ প্রদীপটা পড়ে গেল, আমি নিজেকে আর সামলাতে পারিনি। বর্ষা এগিয়ে এসে বলে, তুমি খুব ভয় পেয়েছিলে তাই না? তাই এমনটাই হয়েছে। মিঠি মাথা নেড়ে বলে, হ্যাঁ, আমি খুব ভয় পেয়েছিলাম। হঠাৎ সবকিছু এত দ্রুত হয়ে যাচ্ছে। নতুন এবার ভোরের দিকে তাকিয়ে বলে, এত ভয় পাওয়ার কিছু হয়নি তো, তুমি এতটা ভয় পেলে কেন? ভোর লজ্জায় মাথা নিচু করে বলে, জানি না স্যার, হঠাৎ মনে হলো যদি আগুনটা লেগে যায়, যদি বড় কিছু হয়ে যায়, তাই না বুঝে দৌড়ে গিয়েছিলাম। বড় ঠাম্মি শান্ত গলায় বলে, তুমি একটু বেশি ভয় পেয়েছো, কিন্তু ভয়ের কিছু ছিল না, আগুন তো ছড়ায়নি। কমলিনী তখন নরম গলায় বলে, আমরা বুঝতে পারছি তুমি ভয় পেয়েছিলে, কিন্তু তুমি যেভাবে ওকে জড়িয়ে ধরলে তাতে আগুনটা উল্টা তোমার দিকে ছড়ে যেত। ভোর কাপা গলায় বলে, সরি, আমি বুঝতে পারিনি, শুধু মনে হচ্ছিল ওনার কিছু হয়ে যাবে। কমলিনী তখন বলে, এইভাবে কিন্তু আগুন নিভানো যেত না। পরবর্তীতে যদি আবার কখনো এইভাবে আগুন লাগে, তখন এভাবে কাউকে জড়িয়ে না ধরে যেভাবে আগুন নিভানো যায় সেভাবে ব্যবস্থা করবে। সেটাই তো সবার জন্য ভালো, তাই না? কথাগুলো খুব কড়া ছিল না,
কথাগুলো কিন্তু খুব কড়া ছিল না, কিন্তু তাতে গভীর বাস্তবতা ছিল। এই কথা শুনে ভোর মাথা নিচু করে নিজের হাতের দিকেই তাকিয়ে রইল। তারপর মুখে লজ্জার অস্বস্তির ছাপ স্পষ্ট হয়ে উঠেছে। সে বুঝতে পেরেছে আবেগে বসে কাজটা ভুলও হতে পারত। নতুন কিছুক্ষণ চুপ করে ভোরের দিকে তাকিয়ে আছে, যেন সে নিজে পুরো ব্যাপারটা নতুন করে ভাবছে। কিছুক্ষণ আগেও যে মুহূর্তটা ছিল হঠাৎ আতঙ্কের, এখন সেটাই জন্য প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। ভোর চুপচাপ নতুনের ঘরে বসে আছে, আর চোখে যেন এখনো অস্বস্তির ছায়া। বাইরে অনুষ্ঠান বাড়ির কোলাহল শোনা যাচ্ছে, কিন্তু ঘরের ভিতর অদ্ভুত একটা শান্ত পরিবেশ। নতুন ঘরে ঢুকে একটু হাসার চেষ্টা করে বলে, ভোর তুমি ডিনার করে যাবে তো? কমলিনী কিন্তু বলেছে তোমাকে ডিনার করে দিতে। ভোর হালকা হাসি দিয়ে বলে, আচ্ছা আচ্ছা স্যার, আপনি তো দেখছি আপনার ওয়াইফের কথা ছাড়া কিছুই জানেন না। উনি বললেন আর আপনি আমাকে বলছেন ডিনার করে যেতে। নতুন একটু অপ্রস্তুত হলেও হেসে বলে, কমলিনী তো এইসব ব্যাপারটা দেখে অতিথি আপ্যায়ন, কে খেলো না, তাই বলছে তোমাকে ডিনার করে যেতে। বর তখন মাথা নেড়ে বলে, না স্যার, আমি ডিনার করব না, আমার খেতে ইচ্ছে করছে না। নতুন তখন বলে, কেন খাবে না? খাওয়ার দরকার তোমার। আর একটা অনুষ্ঠান বাড়িতে এসে রাতে না খেয়ে যাও কি ঠিক? বর তখন বলে, না স্যার, আমার শরীরটা ঠিক লাগছে না, এখন খেলে হয়তো অসুস্থ হয়ে যাব। নতুন তখন বলে, ও আচ্ছা, তোমাকে একটা কথা বলার জন্য এসেছিলাম। আমাকে প্রিন্সিপাল স্যার ফোন করেছিল, যেখান থেকে আমাদের ডাকা হয়েছে সেখান থেকে ফোন এসেছে, জোরে যেতে বলেছে। আমি কনফার্ম করে দিয়েছি। বলে একটু চমকে উঠে বলে, ও আচ্ছা, তাহলে তো ভালোই হয়েছে। নতুন তখন বলে, তোমার আগ্রহ নেই তাই না? অথচ যার জন্য তুমি কিন্তু খুব আগ্রহ দেখিয়েছিলে। বোর তখন বলে, সেটাই তো আপনাদের অস্বস্তির কারণ হয়েছিল স্যার, সেটাই তো আপনাদের অস্বস্তির কারণ হয়েছিল স্যার, তাই এখন আমি আর আগ্রহ প্রকাশ করছি না। নতুন যা শুনে অবাক হয়ে যায়, বলে, অস্বস্তির কারণ? ভোর বলে, হ্যাঁ স্যার, আমি যেতে চেয়েছিলাম ঠিকই, কিন্তু তার জন্য আমাকে অনেক কথা শুনতে হয়েছে। আমার জন্য আপনারা অস্বস্তিতে পড়েছেন, তাই এখন আর বাড়তি উৎসাহ দেখাবো না। হয়তো আমি একটু বেশি উৎসাহী হয়ে পড়েছিলাম। যা শুনে নতুন গভীর দৃষ্টিতে তাকিয়ে বলে, ভোর তুমি হঠাৎ করে আমার সঙ্গে যেতে চাইলে কেন? ভোর কিছুক্ষণ চুপ করে থেকে তখন বলে, আসলে আমার অনেকটা বড় ফ্যান স্যার, ছোটবেলা থেকেই আপনাকে আমি আমার আইডল মেনেছি। আপনি যেভাবে কাজ করেন, যেভাবে পড়ান, যেভাবে ভাবেন, সব কিছু আমার ভীষণ ভালো লাগে। আপনার সঙ্গে একদিন কাজ করতে পারবো এই ইচ্ছা অনেকদিনের ছিল, তাই যখন সুযোগটা পেলাম নিজেকে সামলাতে পারিনি। উৎসাহটা সবার সামনে দেখে ফেলেছিলাম, কিন্তু বুঝিনি তার জন্য এত কথা শুনতে হবে। এখন আপনি চাইলে অন্য কাউকে নিয়েও যেতে পারেন। নতুন তখন শান্ত গলায় বলে, তাই নাকি? তুমি না গেলে আমাকে অন্য কাউকে নিতে হবে? বোর তখন বলে, হ্যাঁ স্যার, এখন তো আমাদের ওঠার সময় হয়ে গিয়েছে, প্রোগ্রামে যেতে হবে। নতুন তখন বলে, হ্যাঁ আমাকেও তো যেতে হবে, 2 ঘন্টার মতো থেকে আবার বাড়ি ফিরতে হবে। বাড়িতে এত বড় অনুষ্ঠান, সব সামলাতে হবে। বোর তখন বলে, আপনার বাড়ি থেকে কেউ যাবে না? নতুন তখন চারপাশে তাকিয়ে বলে, দেখতেই তো পাচ্ছ এত বড় অনুষ্ঠান চলছে, কেউ তো এখন যেতে পারবে বলে মনে হয় না, তবে কেউ যদি যেতে পারে যাবে। বোর তখন বলে, ঠিক আছে স্যার, তাহলে চলুন। আমি কিন্তু খুব নার্ভাস লাগছে, আমার কিন্তু খুব নার্ভাস লাগছে। নতুন তখন বলে, কেন? রিহার্সাল করার সময় তো ঠিক ছিল, কিন্তু আজকেই তো আসল প্রোগ্রাম, তাই একটু ভয় লাগছে। নতুন তখন বলে, কেন? ভোর বলে, রিহার্সাল করার সময় তো ঠিক ছিলাম, কিন্তু আজকেই তো প্রোগ্রাম, তাই একটু ভয় লাগছে। নতুন তখন বলে, তুমি খুব ইন্টেলিজেন্ট, তোমার অসুস্থ হওয়ার কোনো কারণ নেই, তুমি খুব ভালো করবে। আর তাছাড়া তোমার পড়াশোনার প্রতি যে আগ্রহ, ওইটা আমার খুব ভালো লেগেছে। ভোর তখন বলে, থ্যাংক ইউ স্যার। নতুন তখন বলে, আচ্ছা একটু আগে দেখলাম তুমি কিন্তু পড়ছিলে, কি পড়ছিলে? বোর তখন বলে, ডক্টর সিমসিমের একটা লেখা পড়ছিলাম স্যার, ভীষণ ভালো লেগেছে। নতুন তখন বলে, হ্যাঁ আমিও পড়েছি, প্রথম পার্টটা, দ্বিতীয় পার্ট, তবে দ্বিতীয়টা এখনও পুরো পড়া হয়নি। বোর তখন বলে, 3 নম্বর পার্টটা বেরিয়েছে স্যার, আমি অনলাইন থেকে এনে পড়ে নিয়েছি, আপনি চাইলে আমি আপনাকে দিয়ে দিব, পড়লে আপনারও খুব ভালো লাগবে। নতুন তখন বলে, সত্যি তোমার কাছে আছে? জানো ভোর, আজকাল ছেলেমেয়েরা না শুধু পরীক্ষায় পাশ করার জন্যই পড়ে, কিন্তু তুমি পড়াশোনার বাইরেও এত কিছু পড়েছো, এটা আমার খুব ভালো লেগেছে। ভোর তখন বলে, আমার বই পড়তে ভীষণ ভালো লাগে স্যার, বইয়ের মধ্যে অন্যরকম একটা জগৎ আছে, অনেক কিছু শেখা যায়। নতুন তখন বলে, লেখাটা ভালো, কিন্তু আমার মনে হয়েছে এখানে কিছু বিষয় মানুষের উপর একটু জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে। আমি মনে করি কোনো কিছু কারোর উপর চাপিয়ে দেওয়া ঠিক নয়। বোর তখন বলে, স্যার আপনি 3 নম্বর পার্টটা পড়লে হয়তো অন্যরকম লাগবে। বোর তখন বলে, হ্যাঁ স্যার, যেগুলো পরে পাশ করতে হবে সেগুলোর বাইরেও আমি বেশ বই পড়তাম, এর জন্য বাড়ি থেকে অনেক বকাও খেয়েছি, বিশ্বাস করুন, কিন্তু তারপরেও তো আমি থামিনি। নতুন তখন ভোরের দিকে তাকিয়ে বলে, সেজন্য তো কেউ তোমাকে থামাতে পারেনি। এই জেদটা থাকা না খুব জরুরি, সবাই পারে না এটা ধরে রাখতে। বোর তখন নতুন এই কথা শুনে খুব সাহস পায়,
বলছে, আমার অন্যরকম বই পড়তে খুব ভালো লাগে স্যার। গল্প, প্রবন্ধ, মনস্তত্ত্ব, দর্শন সবকিছু। বইয়ের মধ্যে একটা আলাদা জগৎ রয়েছে। নতুন তখন মৃদু হেসে বলে, সেজন্যই তো তোমাকে আমার এত ভালো লাগে। সত্যি বলছি, তোমার মধ্যে অন্যরকম একটা ট্যালেন্ট আছে। তুমি তোমার ভিতরে একটা গুণ ধরে রেখেছো। এটা কিন্তু কখনো হারিয়ে যেতে দিও না। তুমি যত পড়াশোনাই করো সেটা দেখে আমি খুব খুশি হয়েছি। তোমার ইন্টেলেক্ট আর আমার ইন্টেলেক্টের সাথে না অনেক জায়গায় মিলে যায়। এই যে মানসিক মিল, এই ভাবনার মিল, এগুলো হারিয়ে যেতে দিও না। দেখবে তুমি অনেক দূর এগিয়ে যাবে। নতুনের কথার ফাঁকে অজান্তে ভোরের হাতটা আলতো করে ধরেছিল, যেন একজন শিক্ষক তার মেধাবী ছাত্রীর প্রতি স্নেহ দেখাচ্ছে। কিন্তু ঠিক তখনই দরজার পাশে দাঁড়িয়ে থাকা কমলিনীর চোখ পড়ে সেই দৃশ্যে। তার চোখের ভেতরটা হঠাৎ যেন কেমন করে ওঠে। সে ধীরে ধীরে বলে, আসতে পারে? তখন দুজনেই যেন চমকে ওঠে। নতুন তাড়াতাড়ি হাতটা সরে নিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, এসো না। তোমার আবার আসতে পারমিশন নিতে হবে নাকি? কমলিনী তখন বলে, না, তোমার সঙ্গে কিছু কথা ছিল। তবে আমার তো কোনো ইন্টেলেক্ট নেই, আমি তো বেশি পড়াশোনা করিনি। আমার সঙ্গে কথা বলে তোমার সমস্যা হবে না তো? নতুন তখন হেসে বলে, কমলিনী তুমি এসব কি বলছো? কমলিনী তখন ঠান্ডা গলায় বলে, না, আমি তো আর সবার মতো ট্যালেন্ট নই। তুমি তো খুব ট্যালেন্ট একজন মানুষ, তাই ভাবলাম আমার সঙ্গে কথা বলতে তোমার অস্বস্তি হবে কিনা। কথাগুলি সরাসরি ছিল না, কিন্তু তাতে ছিল লাস্টের ইঙ্গিত দিয়ে কথা। ভোরে তখন খারাপ লাগে। সে বলে ফেলে, দেখুন, এই কথাগুলো আপনার জন্য বলা হয়নি, আপনাকে উদ্দেশ্য করে কিছু বলা হয়নি। কমলিনীর সঙ্গে সঙ্গে তীক্ষ্ণ দৃষ্টিতে ভোরের দিকে তাকিয়ে বলে, শোনো ভোর, আমরা দুজন স্বামী স্ত্রী কথা বলছি। স্বামী স্ত্রীর মাঝখানে না তৃতীয় ব্যক্তি কথা বলতে নেই। এতটুকু ভদ্রতাও কি কেউ তোমাকে শিখায়নি নাকি? আমার স্বামীর সঙ্গে আমি কথা বলবো না বলবো সেটা আমি ঠিক করব, তুমি না, বুঝতে পেরেছ? বোর তখন মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। নতুন বলে, কমলিনী তুমি মনে হয় একটু বেশি রেট করছো, এভাবে বলার দরকার ছিল না। বোর তখন শান্ত গলায় বলে, ম্যাম, আমাদের কথার মধ্যে অনেক প্রসঙ্গ এসেছিল। আপনি জানেন না আলোচনাটাই কী নিয়েছিল, তাই আমাকে বলতে হলো। আপনি অযথাই ভুল ভাবছেন। কমলিনী তখন বলে, তুমি আমাকে এত কৈফিয়ত দিচ্ছ কেন? আমি তো সেটা বুঝতে পারছি না। নতুন তখন বিরক্ত হয়ে বলে, কমলিনী তোমার কি হয়েছে? তুমি ভুল বুঝছো। কমলিনী এবার ধীরে ধীরে বলে, তুমি তো বলে তোমার প্রোগ্রামে যেতে হবে, তাই জামা কাপড়গুলো ইস্ত্রি করে নিয়ে এসেছিলাম, সেগুলো দিতে এলাম। এসব ব্যাপার তো কাউকে মনে রাখতে হয়, তাই না? এটা আমার দায়িত্ব। একটু থেমে বলতে থাকে, তোমরা গল্প করো, আমি যাই। নতুন তখন বলে, না, আমরাও তো এখন বেরোবো। কমলিনী তখন মাথা নেড়ে ঘর থেকে বেরিয়ে যেতে থাকে। বোর পেছন থেকে বলে, ম্যাম, আপনি কিন্তু আমাকে ভুল ভাবছেন। আমি মনে হয় আপনাদের অস্বস্তিতে ফেলে এলাম, তাই না? কমলিনী থেমে পিছনে ফিরে তাকায়। তার গলায় এবার তেমন রাগ নেই, বরং ধীরতা। বলছে, দেখো ভোর, তুমি অনেক ছোট একটা মেয়ে, খুব ছোট। তোমার কথায় আমি কেন কষ্ট পাবো? আমার স্বামী এত বছর ধরে চাকরি করছে, ওর এরকম পাগল ফ্যান আমি অনেক সামলিয়েছি, বিশ্বাস করো, অনেক ছিল। আমি তোর স্ত্রী, ওর খেয়াল রাখা, ওর প্রতি দায়িত্ব পালন করা, এগুলো আমার কাজ। স্বামী স্ত্রীর মধ্যে অনেক কথা থাকে যেগুলো বাইরে কেউ বুঝবে না। তুমি যতই বুদ্ধিমতী হও, সেই সম্পর্কের ভেতরে জায়গাটা বোঝা যায় না। আমি তোমার ওপর রাগ করবো কেন? আমার স্বামীকে আমি ভালো করেই চিনি। ও আমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসে না। আমি ওকে ভীষণ ভালোবাসি, তাই ওর আমার প্রতি যে কর্তব্যগুলো আছে সেগুলো অন্য কেউ পালন করতে পারবে না। তুমি পড়াশোনা ভালোবাসো, সেটা নিয়ে তোমাকে উৎসাহ দিয়েছে, তাতে আমার কোনো আপত্তি নেই, কারণ আমি ওকে অনেক বছর ধরে চিনি। কিন্তু যখন আমার স্বামী স্ত্রী কথা বলি তখন তৃতীয় ব্যক্তি হয়ে ঢুকে পড়া উচিত নয়, তাই তোমাকে সাবধান করলাম। ভোর চুপ করে তাকিয়ে থাকে। নতুন তখন বলে, কমলিনী তুমি এখন যাবে? তোমার রাত হয়ে যাবে। কমলিনী তখন বলে, হ্যাঁ, আর তুমি বরং ভোরকে নিয়ে এসো, ও এখানেই ডিনার করবে। ভোর দ্রুত বলো, না না, আমি আর কিছুই খেতে পারবো না, পেট অনেক ভরা। কমলিনী শান্ত গলায় বলে, অনেকটা সময় তো আছে, তখন পেট খালি হয়ে যেতে পারে। আমি সংসারে করছি, আমি বলে দিলাম, তারপর তোমরা যা করো। এই বলে কমলিনী চলে যায়। তো ভিউয়ার্স, তাহলে আজকের আপডেটটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী আপডেটটি পেতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।